কোন কারণে ওয়ারিশি সম্পত্তি পাবেন না, সেই কারণগুলি কি? অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন। দাদার নামে সিএস রেকর্ড আছে, অনেক দিন পরে জানতে পারলাম, কিন্তু চাচারা বা অন্য লোকে সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন। অনেক বোনেরা প্রশ্ন করেছেন, বাবার নামে সম্পত্তি আছে, কিন্তু সেই সম্পত্তি ভোগ দখলে যেতে পারি না। আবার অনেক বোনেরা প্রশ্ন করেছেন, স্বামীর সম্পত্তি, স্বামীর মৃত্যুর পরে ওয়ারিশ হিসাবে তার সম্পত্তি আমাদের পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি না। আদালতে গেলে আইনজীবী দিয়ে যদি কোনো সত্যের মামলা দিতে চাই বা ঘোষণামূলক মামলা দিতে চাই বা বাটোয়ারা মামলা দিতে চাই, তাহলে আইনজীবী মামলা গ্রহণ করতেছে না। কারণ কি? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। টপ লিগ্যাল অ্যাডভাইস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এই পর্বটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল, কি কারণে ওয়ারিশি সম্পত্তি হারাতে হচ্ছে, কি কারণে ওয়ারিশি সম্পত্তি আর পাবো না। 100% গ্যারান্টি আপনি ওয়ারিশি সম্পত্তি পাবেন না। আমি যে বিষয়টি বলতেছি সেই বিষয়টি বা সেই কারণগুলি যদি হয়ে থাকে, তাহলে সেই ওয়ারিশি সম্পত্তি নিয়ে প্রচেষ্টা করা কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ এই সম্পত্তি আর আপনি কখনোই পাবেন না। সেই বিষয়গুলি কি? সর্বপ্রথমে আমাদের জানতে হবে প্রকৃত জমির মালিক কে, কার নামে দলিল, কার নামে রেকর্ড খতিয়ান। যদি আমরা খতিয়ান মূলে মালিকানা ধরি, তাহলে সেই সিএস খতিয়ান ক্যাডাস্ট্রাল জরিপ সেই ব্রিটিশ আমলে, অর্থাৎ ভারত উপমহাদেশে আমাদের এই বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, বা জমিদারদের শাসন আমল যেটাই বলি, সেই আমলে সর্বপ্রথম এই সিএস খতিয়ানটি হয়। এই জরিপ মূলে কেউ কিন্তু মালিকানা পান নাই, কিন্তু পরবর্তীতে যখন এস্টেট একুজিশন অর্থাৎ এসএ রেকর্ড হয়েছে, যেটাকে আরও অনেকে বলে থাকি, সেই রেকর্ড মূলে মালিকানা প্রণয়ন করা হয়েছে। সেই সকল রায়তি যারা স্থিতিবান তাদেরকে মালিকানা দেওয়া হয়েছে। এখন আপনার দাদা, আমার দাদা, বা যার নামে সিএস এবং এসএ খতিয়ান, তিনি যদি সেই সম্পত্তি তার কোনো সন্তানকে না দিয়ে অন্য কোনো সন্তানকে যদি সেই সম্পত্তি দলিল করে দিয়ে যায় থাকে, সাবকবলা করে বা হেবা করে যদি দিয়ে যায় থাকে, বিশেষ করে সাবকবলা যদি দিয়ে থাকে, তাহলে সেই সম্পত্তি কিভাবে ফিরিয়ে আনবেন? আপনি কোন বুনিয়াদে সেই সম্পত্তি দাবি করছেন? কার ওয়ারিশ আপনি? আপনার বাবার ওয়ারিশ। আপনার বাবা কার ওয়ারিশ? আপনার দাদার ওয়ারিশ। আপনার দাদার যদি কোনো সম্পত্তি না থাকে, তার জীবদ্দশায় যদি তিনি সেই সম্পত্তি অন্য কোনো সন্তানকে রেজিস্ট্রি মূলে দলিল করে দিয়ে যেয়ে থাকেন, এবং তিনি জীবিত অবস্থায় তার স্থাবর সম্পত্তি বলতে কিছুই নেই, তাহলে সেই সম্পত্তি আপনি কোন বুনিয়াদে পাবেন? আপনার দাদার নাম তো এসএতেও আছে, সিএসও আছে, কিন্তু সম্পত্তি তো আপনার দাদা জীবিত থাকা অবস্থায়
হয়তোবা আপনার কোনো ফুফুকে দিয়ে গেছেন, হয়তো কোনো চাচাকে দিয়ে গেছেন, অথবা কারোর কাছে বিক্রি করে গেছেন, কাউকে দান করে দিয়ে গেছেন, এরকম হতে পারে। এই সকল সম্পত্তি আপনি ওয়ারিশ হয়েও আপনি কিন্তু সেই সম্পত্তি ফেরত পাবেন না, কারণ আপনার দাদা জীবিত অবস্থায় তার সম্পত্তি তিনি অন্যকে হস্তান্তর করে দিয়ে গেছেন। খতিয়ানে তার নাম থাকতেই পারে, খতিয়ান পাওয়ার পরেই কিন্তু তিনি এই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, অতএব সেই খতিয়ানে তো নাম থাকবেই। আর যদি সম্পত্তি হস্তান্তর না হয় তাহলে আপনি সেই সম্পত্তি পাবেন। তবে দাদার যদি সম্পত্তি না থাকে, খতিয়ানে নাম থাকলেই যে আপনি সম্পত্তি পাবেন এরকম কোনো আইন কিন্তু নেই। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার দাদা সম্পত্তি রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে আপনার দাদা যে সম্পত্তি রেখে গেল, সেই সম্পত্তির অংশীদার আপনারা হতে পারবেন। কিন্তু দাদা যদি কোনো সম্পত্তি নিজের নামে না রেখে যান, তিনি যদি সকল সম্পত্তি ছেলেদের মধ্যে ডিস্ট্রিবিউশন ভাগ করে বন্টন করে দিয়ে যায় থাকে, সেখানে আপনার বাবাকে বঞ্চিত করে থাকে, না দিয়ে থাকে, তাহলে আপনার বাবার ওয়ারিশ হিসাবে সেই দাদার কোনো সম্পত্তি আপনিও পাবেন না, আপনার বাবা তো পাবেই না। এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ভাই বোনেরা কিন্তু এই প্রশ্নগুলি করেছেন। আর একটি বিষয় হচ্ছে, অনেক বোনেরা প্রশ্ন করেছেন যে স্বামীর সম্পদ, এই যে স্বামীর সম্পদ, স্বামীর মৃত্যুর পরে স্ত্রী হিসাবে সেই সম্পত্তি পাচ্ছেন না, আবার বাবার সন্তান হয়েও সেই সম্পত্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ হচ্ছে বাবা দুইটি সংসার করেছেন, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরেও সন্তান আছে, দ্বিতীয় স্ত্রীর ঘরেও সন্তান আছে। যে কোনো ভাবেই হোক, যে কোনো স্ত্রী সেই বাবার কাছ থেকে সকল সম্পত্তি তার জীবিত থাকা অবস্থায় সাব কবলা করে নিয়েছেন, অথবা তার সন্তানদের নামে, তার নামে হেবা করে নিয়েছেন। অন্য স্ত্রীর সন্তানদেরকে বা অন্য স্ত্রীকে সেই সম্পত্তি দিয়ে যান নাই। তার মৃত্যুর পরে বঞ্চিত স্ত্রী এবং বঞ্চিত সন্তানরা সেই সম্পত্তি যদি দাবি করে, তারা কি পাবে? পাবে না। কারণ মৃত ব্যক্তি যখন জীবিত ছিল, সেই স্বামী তিনি ইচ্ছাকৃত ভাবেই হোক, অনিচ্ছাকৃত ভাবেই হোক, বা কেউ তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিনি সম্পত্তি তাদের নামে সাব কবলা অথবা হেবা করে নিয়েছেন। অতএব স্বামী জীবিত থাকা অবস্থায় তার কাছে আর কোনো সম্পত্তি ছিল না, সকল সম্পত্তি তিনি তার যে কোনো স্ত্রীকে হেবা, দান অথবা সাব কবলা যাই বলেন সে দিয়ে সর্বশান্ত হয়ে এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। এখন তার যে স্ত্রী বঞ্চিত হয়েছে, যেই সন্তানরা বঞ্চিত হয়েছে, সেই সন্তানরা ওয়ারিশ হিসাবে কার সম্পত্তি দাবি করবে? বাবা তো জীবিত থাকা অবস্থায় তিনি সম্পত্তি অন্যকে দিয়ে গেছেন, স্বামী তো জীবিত থাকা অবস্থায় সেই সম্পত্তি অন্যের নামে, অন্য স্ত্রীর নামে হেবা, দান অথবা সাব কবলা করে দিয়েছেন। এখন সেই সম্পত্তি কিভাবে আপনি পাবেন? আপনি তো উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হিসাবে মালিক, তো উত্তরাধিকার সূত্রে শুধু ওয়ারিশ হিসাবেই আপনারা আছেন, কিন্তু মৃত ব্যক্তির তো কোনো সম্পত্তি নেই। তাহলে আপনি কার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করবেন? অনেক বোনেরাই প্রশ্ন করেছেন যে আমরা তো তার ওয়ারিশ, আমরা সেই সম্পত্তি কেন পাবো না? আপনি ওয়ারিশ হিসাবে সম্পত্তি পাবেন তখনই যখন আপনি যার ওয়ারিশ সেই ব্যক্তির যদি কোনো সম্পদ থেকে থাকে, তাহলে সেই সম্পত্তির অংশ আপনি পাবেন। তো সে তো জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি খালি করে দিয়েছেন, তার সম্পত্তি তো তিনি এক বিন্দু পরিমাণ রাখেন নাই, তাহলে কিভাবে আপনি পাবেন? তবে হ্যাঁ, যদি তিনি কোনো বিন্দু পরিমাণ সম্পত্তিও যদি রেখে যেয়ে থাকেন, তাহলে সেই সম্পত্তির
ওয়ারিশ হিসাবে আপনি পাবেন। তখন ওয়ারিশ কায়েম সনদপত্র নিয়ে এবং সেই জমির দলিল দিয়ে আপনি যদি বাটোয়ারা মামলা দেন তাহলেই খুব সহজে সেই সম্পত্তি পাবেন। আর যিনি মৃত্যুবরণ করেছেন তার যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে আপনি কি দাবি করবেন? শুধু ওয়ারিশ হিসেবে আপনি বলতে পারবেন, তার নামটাই শুধু ব্যবহার করতে পারবেন স্বামীর জায়গায়, বাবার জায়গায়, কিন্তু তার তো কোনো সম্পত্তি আপনাদেরকে দিয়ে যান নাই। সেই সম্পত্তি তার অন্য স্ত্রী এবং সন্তানদেরকে সে হেবা, দান অথবা সাব কবলা করে দিয়েছেন। এই ক্ষেত্রে কিছুই করার নেই। সবচেয়ে মূল কথা হচ্ছে যার সম্পত্তি, যিনি দলিল মূলে মালিক, যার মালিকানা আছে, তিনি তার সম্পত্তি যে কাউকে দিতে পারে। স্ত্রীকে দিতে পারে, সন্তানকে দিতে পারে, ভাইকে দিতে পারে, বোনকে দিতে পারে, মাদ্রাসায় দান করতে পারে, সরকারি ট্রাস্টে দিয়ে দিতে পারে, তার ইচ্ছা মতো তিনি যে কোনো জায়গায় বা বৃদ্ধাশ্রমে দিতে পারে, যেখানে খুশি সেইখানে দিয়ে যেতে পারে। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম এক ভদ্রলোক সে বৃদ্ধাশ্রমে বসে তার সকল সম্পত্তি তিনি বৃদ্ধাশ্রমের নামে তিনি সাব কবলা করে দিয়েছেন। এখন এই সন্তানদের তো কিছু করার নেই, ভাই বোনদের কিছু করার নেই। যার সম্পত্তি তিনি সাব কবলা করে দিয়েছেন সে তো অন্যের সম্পত্তি দেন নাই, তাহলে এই ওয়ারিশদের কি করার আছে? এজন্যই আপনি শত চেষ্টা করলেও ওয়ারিশি সম্পত্তি এই সকল কারণে আপনি পাবেন না। যদি সেই মৃত ব্যক্তির, যার ওয়ারিশ আপনি দাবি করতেছেন, তার কোনো সম্পত্তি যদি না থাকে তাহলে তো আপনি সেই সম্পত্তি পাবেন কোথায়? সে তো অন্যকে দিয়ে গেছে। এখন আসা যাক, যদি হেবা করে দিয়ে যেয়ে থাকে, সেই হেবার শর্ত যদি ভঙ্গ হয়ে থাকে কোনো স্ত্রীর, দেখা গেল একই বাড়িতে বসবাস করতেছেন, স্ত্রী সন্তান নিয়ে, প্রথম স্ত্রী নিয়ে তিনি শহরে যে দ্বিতীয় বিবাহ করেছেন, সেখানে বসে তার দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি হেবা করে দিয়েছেন, কিন্তু প্রথম স্ত্রী সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এরকম হেবা যদি করে থাকেন, এই হেবা দলিল মূলে যদি দ্বিতীয় স্ত্রী এই সম্পত্তি দাবি করতে আসেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দলিল বাতিলের মামলা দিতে পারবেন। কারণ হচ্ছে হেবার যে 3টি শর্ত আছে, যে হেবা ঘোষণা করতে হবে, যিনি হেবা গ্রহণ করবেন তাকে সেই হেবা গ্রহণ করতে হবে ঘোষণা করার পরে, এবং সম্পত্তি হস্তান্তর করতে হবে। এই যে 3টি শর্ত, এই 3টি শর্ত তো ভঙ্গ হয়ে গেছে। কারণ আপনি প্রথম স্ত্রী হিসাবে সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এই মৃত ব্যক্তি তিনি জীবিত থাকা অবস্থায় তার দ্বিতীয় স্ত্রীকে হেবা করে দিয়েছেন, কিন্তু সম্পত্তি হস্তান্তর করেন নাই। এই সুযোগটি গ্রহণ করে আপনি একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে দেওয়ানি আদালতে সেই দলিল বাতিলের মামলা দিলে আশা করি আপনি লাভবান হবেন। তাছাড়া কোনো স্থাবর সম্পত্তি যদি মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কাউকে একেবারে দিয়ে চলে যান দলিল করে সাব রেজিস্ট্রি অফিসে, তাহলে সেই সম্পত্তির ওয়ারিশরা যারা বঞ্চিত হয়েছেন তারা আদালতে মামলা দিলেও কোনো লাভ হবে না। কারণ যার সম্পত্তি তিনি দিয়ে গেছেন এবং তার মৃত্যুর পরে তার স্থাবর সম্পত্তি বলতে কিছুই নেই, এটি ধরে নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, যারা এই প্রশ্নগুলি করেছিলেন, একদম সহজ ভাষায়, যার ওয়ারিশ আপনি, তার যদি কোনো সম্পত্তি না থাকে আপনি পাবেন না। আর যদি কিঞ্চিত পরিমাণ সম্পত্তি যদি তিনি রেখে যান, আপনি ওয়ারিশ কায়েম সনদ দিয়ে আপনি সেই সম্পত্তি দাবি করতে পারেন বা বিজ্ঞ আদালতে মামলা দিয়ে তার অংশ আপনি নিতে পারেন। আর যদি তার সম্পত্তি না থাকে, 0 টলারেন্সে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আর সম্পত্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কিঞ্চিত পরিমাণ হলেও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, পর্যাপ্ত শেয়ার করবেন। একটি লাইক, একটি শেয়ার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দেবে এবং অনেকেই উপকৃত হবে। যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে 01782998833। আমি আবার বলছি 01782998833। আর যারা হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ এবং ভয়েস দিতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে
01797093536। আমি আবার বলছি 01797093536। বেলা 12টা থেকে রাত 10টার মধ্যে কল করবেন। শুক্রবার বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে কল করবেন। শত ব্যস্ততার মাধ্যমে চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করে কথা বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।